তোর কি মরার ভয় নাই? উপরে একজন আছে দিলু। আঁচলে মুখ চেপে ঢুকরে উঠল দাদি। দিলুয়ারের প্রথম স্ত্রীর সন্তান রাফিদ আর সাদমান। বাবার ছায়া ছাড়াই তারা আজ বড় হয়েছে। রাফিদ একজন সফল ব্যবসায়ী, সাদমানের পড়াশোনা প্রায় শেষের দিকে। কিন্তু দ্বিতীয় স্ত্রীর ঘরে জন্মানো রিমন, তার ভবিষ্যৎ কি? রুদ্র, সূচনা, রাফিদ, সাদমান, বিনা দোষে তারা একটি শূন্যতা নিয়ে বড় হয়েছে, কিন্তু জলে তো ভেসে যায়নি। অথচ রিমন, সে জলে ভাসা। বাবা মায়ের পাপের ফল সে কেন ভোগ করবে? ছেলেটা এখনো বাচ্চা, শুনেছে কলেজ ছাত্র। শত হোক, তারই তো বংশধর। নিজেকে সামলাতে পারলেন না দাদি। দিলওয়ার মাকে শান্ত হতে বলল, বিশ্বাস কর মা, আমি ওদের জন্য করতে চাই, কিন্তু পারি না। হাফিজা আমাকে চাপে রাখে। ওর বুড়ো বাপটা আস্ত শয়তান। মা হয়ে বলতে কষ্ট হয়, তবুও সত্যি আমি বলবো, তুই তোর পাপের ফল ভোগ করছিস। দিলওয়ার ঘন ঘন শ্বাস ফেলল। দাদি বলল, তোর জন্য আমি অনেক করেছি, আমার থেকে তুই আর কিছু পাবি না। শেষ, যা আছে আমি তোর ছোট ছেলের নামে করে দেব। তুই আর আমার সাথে যোগাযোগ করিস না। রুদ্র আমার থেকে অনেক দূরে দূরে থাকে। রিমনের জন্য কিছু করলে এই দূরত্ব আরও বাড়বে। কিন্তু আমি করব। তোর মতো কুলাঙ্গারকে পেটে ধরে আমিও তো বিপদে পড়েছি। এসব বলে ফোন কেটে দিল দাদি। শরীরটা ভালো লাগছে না, প্রেশার বাড়ছে বোধহয়। তড়িৎ প্রেশারের ট্যাবলেট খেয়ে চোখ বুজে শুয়ে পড়ল সে। মন আনচান আনচান করছে। আয়ুকাল বোধহয় আর খুব বেশি দিন নেই। যা করার শীঘ্রই করতে হবে। ইদানিং প্রয়াত স্বামীকে বেশ স্বপ্নে দেখে, যেন তিনি তাকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। ভাবতেই গা শিউরে উঠল দাদির। দু চোখের কোণ ঘেঁষে ঝরল অশ্রুজল। পৃথিবীটা মায়ার, নাকি পৃথিবীর মানুষগুলো? এদিকে সূচনা মা হচ্ছে। সদ্য মামা হওয়ার পর বাবা হওয়ার সংবাদ পেয়ে মাহেরের উচ্ছ্বাস দু চোখ ভরে দেখছে সূচনা। এবার সদ্য বাবা হওয়ার পর মামা হবার সংবাদ পেয়ে রুদ্রর উচ্ছ্বাস দেখছে। আদরের ছোট বোনটি মা হবে। বিস্ময় কণ্ঠরোধ হয়ে গেল রুদ্রর। দুহাতে সূচনার গাল চেপে ধরে কপালে চুমু খেল। মাহেরের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন, ওর খেয়াল রাখবেন সবসময়। এরপর সূচনার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যখন যা ইচ্ছে করে বলবি আমায়। যা খেতে মন চাইবে শুধু একবার বলবি। আর শোন, এখানেই থাকবি, ও বাড়ি যাওয়ার দরকার নেই। কিন্তু মাহের তীব্র প্রতিবাদ জানাল। বলল, একদম না, আপনার থেকে এখন এমন কিছু আশা করছি না রুদ্র। আমার বউ আমার সন্তান ক্যারি করার পুরো সময়টাই আমার পূর্ণ সাপোর্ট পাবে। আর এই জন্য তাকে অবশ্যই তার বাড়িতে থাকতে হবে। ইয়েস, তার বাড়ি, শেখ বাড়ি নয়, খান মঞ্জিল। ভ্রু কুচকে তাকালো রুদ্র। হৈমি রুদ্রের ভ্রু কুচকানো দেখে চট করে ভাইয়ের পাশে এসে দাঁড়াল। ভ্রু নাচিয়ে ইশারা করল, কেমন লাগে? রুদ্র কিঞ্চিত দমে গেল। আমতা আমতা করে বলল, সে হবে। ঈষৎ হেসে মাহের বলল, ভাগনা ভাগ্নি আসার পর দিন দুয়েক থাকব আমরা, এরপর ফিরে যাব। আশা করি আপত্তি নেই। ঘোর আপত্তি থাকলেও হৈমির ভাবসাব দেখে রুদ্র বলতে বাধ্য হল, না, আপত্তি নেই। ঠিকভাবে ওর যত্ন নিলে আমার কোনো সমস্যা নেই। মাহের আশ্বস্ত করে বলল, আপনার মতো মানুষ যদি এমন পরিস্থিতিতে স্ত্রীর প্রতি এতটা যত্নশীল হতে পারে, তাহলে আমার ক্ষেত্রে পূর্ণ ভরসা রাখতে পারেন। ফ্যাকাশে মুখ নিয়ে রুদ্র বলল, বলে বোনের দিকে তাকাল। বলল, বাইরে যাব, মিষ্টি আনতে। আর কি খাবি বল? মিষ্টি তো আমার আনবার কথা। রুদ্র মাহেরের দিকে তাকাল। অনুভব করল স্বামী এবং বাবাদের অধিকার সবার আগে। সেই সঙ্গে বোনের সুখের কিনারাও খুঁজে পেল। গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, চলুন। এদিকে সকালবেলা হৈমি আর রুদ্রের মধ্যে কথা কাটাকাটি চলল। বাচ্চাদের আনতে রুদ্র, মাহের আর ছোট কাকি যাবে। হৈমিকে কিছুতেই নিয়ে যাবে না রুদ্র। পেটের সেলাই খোলা হলেও পুরোপুরি সুস্থ নয় হৈমি, তাই তাকে নিয়ে বেরোনোর সাহস পায় না রুদ্র। কিন্তু হৈমি দম্বার পাত্রী নয়। সে কেঁদে কেঁদে অস্থির। বাচ্চাদের নিজের কোলে বসিয়ে বাড়ি আসবে। রুদ্র শুরুতে ভালো করে বোঝালেও শেষে চটে গেছে। তার চটে যাওয়ায় হৈমির কষ্ট বাড়ছে দ্বিগুণ। এমনিতেই বাচ্চাদের থেকে এতদিন দূরে থাকা মেনে নিতে পারেনি। তার উপর এই অসুস্থ শরীরে রুদ্রর ধমক খেল।
সব মিলিয়ে কষ্টর আকাশ ছুঁয়েছে। হৈমীর কান্না দেখে মায়া হলো রুদ্রর। কি করবে, কিভাবে বোঝাবে? শেষে শান্ত হয়ে বুকে টেনে নিল। আদর পেয়েও জেদ ভাঙল না হৈমীর। রুদ্র চিবিয়ে চিবিয়ে বলল, আচ্ছা যাবে। এরপর যদি কোনো সমস্যা হয় তোমার, তাহলে খবর আছে। রুদ্র সম্পর্কে যদি ধারণা কম থাকে তাহলে যেতে পারো। ঢোক গিলল হৈমী। দোনমনো করে শেষে বলল, আচ্ছা যাব না। রুদ্র বিছানা ছাড়তে গিয়ে থেমে গেল। ভ্রুকুচকে বলল, সত্যি যাবে না? থমথমে কণ্ঠে হৈমী বলল, আপনার সন্তানদের আপনি নিয়ে আসুন, আমার এখন প্রয়োজন ফুরিয়েছে। তীব্র রাগের চোয়াল ফুলে গেল রুদ্রর। এই মেয়েটা কেন তাকে বোঝে না? সহসা কাছে এসে দুগাল চেপে ধরল। ফোঁসফোঁস করে বলল, আমি তোমাকে জাস্ট বোঝাতে পারি না। ঠিক যেভাবে কাছে এসে গাল চেপে ধরল সেভাবেই আবার সরে গেল। নিজেকে সম্পূর্ণ তৈরি করে গাড়ির চাবি হাতে নিয়ে মেজাজ দেখিয়ে বলল, রাগ করো, আরও রাগ করো, বেশি করে রাগ করো। হৈমী অনড় রইল। রুদ্র এতে আরও ক্ষেপে গেল। মৃদু চিৎকার করে বলল, আরও রাগ করো, রেগে আমাকে খুন করে ফেলো। আমি অপরাধী। অপরাধী তো? উঠলে অপরাধী হব, বসলেও অপরাধী হব। মরণ হয়েছে না আমার। পরিস্থিতি এমন দাঁড়ালো, রুদ্রর চোখ এমন দেখালো, মুখের কথা এমন শোনালো যে অভিমানের ভিড়েও ঠোঁট টিপে হেসে ফেলল হৈমী। সেটুকু দেখে গটগট পায়ে রুম ত্যাগ করল রুদ্র। শোনা গেল তার কণ্ঠস্বরে বলা বাক্যগুলো, সূচনা, হৈমীর খাবারটা উপরে পাঠিয়ে দিত। এর কয়েক মিনিট পরে রুদ্র হুড়মুড়িয়ে রুমে ঢুকল। হৈমী ফোন টিপছিল তখন। রুদ্রকে দেখে চিন্তিত গলায় বলল, কিছু ফেলে গেছেন? রুদ্র মাথা না নাড়িয়ে বুঝিয়ে বলল, তোমাকেও যেতে হবে, উপায় নেই। চোখ দুটো চকচক করে উঠল হৈমীর। খুশিতে কেঁদে ফেলল মেয়েটা। তখন ঝটপট রুমে এলো সূচনা। বলল, এই হৈমী, রেডি হও। এক কাজ করো, তোমাকে যে খিমার বোরকাটা দিয়েছিলাম ওটা পড়ো, এতে সুবিধা হবে। রুদ্র ইতস্ততভাবে রুম থেকে বেরিয়ে গেল। হৈমী বলল, তোমার ভাই তো নিয়েই যাবে না, কত ঝগড়া হলো, হঠাৎ আবার নিয়ে যাবে। হৈমী বলল, বাবা মা ছাড়া বাচ্চা দেবে নাকি, স্পেশালি মা ছাড়া? ওদের ভালো মন্দ তো তোমাকেই বুঝিয়ে দেবে। স্পেশাল চাইল্ড না ওরা। তাছাড়া বাবুরা মায়ের বুকের দুধ পান করতে পারছে কিনা এটাও দেখা জরুরি। আতকে উঠল হৈমী। লজ্জায় মরিমরি হয়ে বলল, ছিঃ, কি বলো, আমি কিছু দেখাতে পারবো না। বোকা বনে গেল সূচনা। মাথায় হাত রেখে বলল, আরে গাধি, তুমি সম্পূর্ণ সেফলি বাবুদের খাওয়াতে পারবে। ডক্টরদের শুধু প্রবলেম হচ্ছে কিনা তাই জানাতে হবে। নিজের বোকামিতে ভীষণ লজ্জিত হল হৈমী। সূচনা টের পেয়ে বলল, লজ্জা পেতে হবে না, বাচ্চা মেয়ে, এরপর নতুন মা, এসব স্বাভাবিক, আমি কিছু মনে করিনি। দরজার বাইরে থেকে সমস্ত শুনল রুদ্র। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, বিব্রতও লাগছে। তবুও রোগ আর ডাক্তার এই দুটো বিষয় লজ্জাদের স্থান দিতে নেই। তবুও হৈমী তো তার বউ। মনে মনে সিদ্ধান্ত নিল সর্বোচ্চ চেষ্টা করবে মহিলা ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার। অবশেষে সব কাজ সেরে সুস্থ ও নিরাপদে বউ বাচ্চাদের নিয়ে বাড়ির পথে রওনা হল রুদ্র। হৈমী আজ ভীষণ খুশি, প্রচণ্ড তৃপ্ত যাকে বলে। মেয়েটাকে বুকে জড়িয়ে বসে আছে সে, ছেলেটা রুদ্রর কোলে। মাঝপথে যাওয়ার পরে ছেলেটা কাঁদতে শুরু করল। তাদের দুজনেরই আত্মা কেঁপে উঠল। হৈমীর চোখগুলোও পানি বেরিয়ে এলো। রুদ্রর দিকে ভীত চোখে তাকিয়ে বলল, ও কাঁদছে কেন? রুদ্র হতভম্ব হয়ে গেল। হৈমী কি করে বাচ্চাদের সামলাবে? ও নিজেই তো বাচ্চা। এই বাচ্চা কি করে দুটো বাচ্চা সামলাবে? বাচ্চার কান্নায় নিজেই কেঁদে ফেলছে, অথচ তার না কেঁদে বাচ্চাদের সমস্যা বোঝা উচিত ছিল এবং সমাধানের চেষ্টা করা উচিত ছিল। রুদ্রর চিন্তিত মুখে তাকিয়ে ছোট কাকি বলল, ওর বোধহয় খিদে পেয়েছে। ছোট বাচ্চা তো ঘন ঘন খেতে দিতে হয়, দেখি আমার কাছে দাও। কাকির কথা শুনে রুদ্র ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামালে ড্রাইভার সহ মাহেরও বেরিয়ে গেল। কাছেই এক দোকানে চা খেতে বসল ওরা। রুদ্র ছেলেটাকে ছোট কাকির কাছে দিয়ে ঘুমন্ত মেয়েকে কোলে নিল। ছোট কাকি পজিশন ঠিক করে হৈমীকে সাহায্য করল। রুদ্র তখন নড়াচড়া করা বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। সহসা মেয়েটাও কেঁদে উঠল। ডক্টর বলেছে মেয়েটা অত্যাধিক দুর্বল। জন্মানোর পর থেকে সে অনেক কম রেসপন্স করেছে, এখনও সবকিছুতেই কম প্রতিক্রিয়া দেখায়। যেহেতু তারা যমজ বাচ্চা, সেহেতু খেয়াল রাখতে হবে দুদিকেই সমান রেখে।
মেয়েটা যখন কেঁদে উঠল তখন রুদ্রর বুক থরফর শুরু হল। হৈমির ঘাড়ও ফিরিয়ে ভীতু চোখে তাকিয়ে আছে। ছোট কাকি বলল, ওরও বোধহয় খিদে পেয়েছে। যমজেদের এমনই হয়, একজন কাঁদলে আরেকজন কাঁদে, একজনের জ্বর হলে অপরজনেরও জ্বর আসে। খিদের বেলায় মনে হয় তাই। ছোট কাকি বলল, তাহলে তো সর্বনাশ হয়েছে, তুমি সামলাবে কি করে? রুদ্র মেজাজ খারাপ করল। কোথায় সাহস দেবে তা না করে ভয় পাইয়ে দিচ্ছে। সে নিজেই নার্ভাস হয়ে যাচ্ছে। তাহলে হৈমির মনের অবস্থা কি? কেসে উঠল রুদ্র। মেয়েটাকে থামাবে কি করে? করুণ চোখে তাকালো হৈমির দিকে। ক্ষীণস্বরে বলল, ওর হয়েছে? হৈমি কাতো কাতো কণ্ঠে বলল, বুঝতে পারছি না। ছোট কাকি বলল, রুদ্র, ওকে আমার কাছে দাও। পরিস্থিতি দেখে হাসফাস লাগল রুদ্রর, কিন্তু কিছুই করার নেই। বাচ্চাদের সুবিধা আগে দেখতে হবে। সব লজ্জা বিব্রত একপাশে রেখে কেবল বাচ্চাদেরই প্রাধান্য দিল রুদ্র আর হৈমি। তারা যে নতুন বাবা মা, সবকিছুতেই বড্ড কাঁচা। তাই ছোট কাকের সামনে এই মুহূর্তে লজ্জা পাওয়ার মানে বাচ্চাদেরই ক্ষতি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাচ্চারা আবার কান্না শুরু করল। এর মানে আবারও খিদে পেয়েছে। রুদ্র হৈমি দুজনেই হুঁশজ্ঞান হারিয়ে কারো সঙ্গে ভালো মন্দ কথা না বলেই বাচ্চাদের নিয়ে উপরে চলে গেল। হৈমিকে সাপোর্ট দিল ছোট কাকি। সূচনা ছুটে এলো হামিদাও। রুদ্র যেন ভরসা পেল। হামিদা হৈমির মা, আর সূচনা তার নিজের বোন। এই দুজন মানুষের কাছে বাচ্চাসহ হৈমিকে ছেড়ে দেওয়া যায় নিশ্চিন্তে। দিনটা তারাই সামলাক, রাতটা সে আর হৈমি সামলে নেবে। এসব ভেবেই রুদ্র সূচনার কোলে মেয়েকে দিয়ে বলল, ওদের দুজনের একসঙ্গে খিদে পায় রে, হৈমিকে সাহায্য কর, ও সামলাতে হিমশিম খাচ্ছে। ভাইয়ের করুণ স্বরে আচমকা হেসে ফেলল সূচনা। বলল, তুমি চিন্তা করো না, নতুন নতুন এমনই হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুজনকে ও সামলাবে কি করে? এখন আমি ফ্রি আছি, সবসময় তো আর থাকব না, গোটা বিজনেস পড়ে আছে, বাবা কতদিন দেখবে আর? সূচনা বলল, তুমি টেনশন নিচ্ছ কেন? হৈমির উপর ভরসা রাখো। সবশেষে ও কিন্তু ওদের মা, আর মায়েরা সব পারে। দুজন কেন, 5 জন হলেও ঠিক সামলে নেয়। তুমি অযথা টেনশন করো না। সময় গড়িয়ে রাত নামল। ডিনার সেরে বসার ঘরে সবাই মিলে আলোচনায় বসল। বিষয় বাচ্চাদের নাম কি রাখবে। হৈমি তখন নিজের ঘরে, বাচ্চারা ঘুমিয়ে, মেয়েটাকে বুকে আর পাশেই হাতের কাছে ছেলেকে শুয়েছে। হামিদা বসে নাতি নাতনিকে মুগ্ধ চোখে দেখছে আর মেয়েকে বোঝাচ্ছে কিভাবে কি করবে। এমন সময় রুদ্র ঘরে এলো। শাশুড়ির সামনেই বউকে জিজ্ঞেস করল, ওদের নাম কি রাখবে? হৈমি রুদ্রর দিকে ক্লান্ত চোখে তাকালো। বলল, আপনি রাখুন, আমার মাথা কাজ করছে না। হামিদা মুচকি মুচকি হাসল। বলল, তুমি রাখো বাবা, মেয়েটা একেবারে 2 সন্তানের জননী হয়ে দিশেহারা হয়ে পড়েছে। হৈমি মায়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। হামিদা বলল, একা জ্বালিয়েছিস, এবার দেখ দুটো কেমন জ্বালায়। রাগ করতে গিয়ে হেসে ফেলল হৈমি। বলল, জ্বালাক, তবু ওরা সুস্থভাবে বেঁচে থাকুক। আমি ওদের খুব আদর করব, খুব ভালোবাসব। হামিদা মেয়ের কথা শুনে অবাক হওয়ার পাশাপাশি খুশিও হলেন। মনে মনে বললেন, আল্লাহ আমার মেয়েটাকে বুঝদার করুক, সুখী করুক। ঘর ছেড়ে ফিরে আসার পর চাচাতো ভাইরা রুদ্রকে জিজ্ঞেস করল, ভাবি নাম কি বলল? রুদ্র বলল, আমাকে রাখতে বলেছে। মাহের বলল, আপনি রাখুন। রুদ্র চুপচাপ গিয়ে বসল সূচনার পাশে। দীর্ঘক্ষণ ভেবেচিন্তে বলল, আমাদের ছেলে রুদ্রিক শেখ আর মেয়ে রুতবা শেখ। এদিকে সময় যাওয়ার পাশাপাশি মানুষের জীবনও এগিয়ে চলে, দূর বহু দূরে। রুদ্র, হৈমি, মাহের, সূচনা, ওদের জীবনও এগিয়ে গেছে বেশ দূরে। সূচনা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। হৈমির কাছে খবর এলো তার মেয়ে বেবি হবে। খবরটা শুনে সে বেজায় খুশি। রুদ্র বাড়িতে নেই, সাত সকালে ঢাকা চলে গেছে। সপ্তাহে 2 দিন অফিস। কাজে থেকে দীর্ঘদিনের বিরতি চলার পর এবার ধীরে ধীরে কাজে ফিরেছে। সেই সঙ্গে সংসারেরাও হচ্ছে। বেচারা বউ বাচ্চা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অফিসের কাজের ফাঁকে বাচ্চাদের সঙ্গে ভিডিওতে কথা বলে। 2 বাচ্চা সামলে হৈমির অবস্থা নাস্তানাবুদ। ছেলেটা খুব বেশি দুষ্ট, সবে বসতে শিখেছে, হাত পায়ে একটুও স্বস্তি নেই। মেয়েটা একেবারে শান্ত। হৈমির সব ধারণা
রুদ্বা বাবার স্বভাব পেয়েছে, আর ছেলেটা বুঝি তার মায়ের স্বভাব পেয়ে গেল। মাঝে মধ্যে এই নিয়ে অবশ্য রুদ্রর সঙ্গে তর্ক চলে। রুদ্র বেশ কৌতুক করেই বলে, সারা জীবন তো আমার শাশুড়িকে জ্বালিয়েছ, এবার তোমার জ্বালার পালা। হৈমি তখন চোখ মুখ শক্ত করে মেয়ে কোলে রুদ্রর চোখের সামনে থেকে চলে যায়। ছেলেটাকে রেখে যায় রুদ্রর মাথা খেতে। অদ্ভুত ব্যাপার হল, কিভাবে যেন রুদ্র ম্যানেজ করে নেয় সবটা। রুদ্রিকও বাবার কোলে খুব একটা বাড়াবাড়ি করে না। হৈমি তখন তেলেবেগুনে জ্বলে উঠে ছেলেকে শাসন করতে আসে। রুদ্র তখন নিজেকে বাহবা দিয়ে বলে, যে ছেলের মাকে কন্ট্রোল করতে জানে সে ছেলেটিকেও কন্ট্রোল করতে জানে। তুমি জানো না, এটা তোমার ব্যর্থতা। এভাবেই প্রায় তাদের খুনসুটি চলে। সবসময় রুদ্রিক ফুল এনার্জিতে থাকে, আর রুদ্বা জন্ম থেকে দুর্বল প্রকৃতির। তার প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় সবসময়। রুদ্র হৈমির তুলনায় কম চিন্তা করে রুদ্বাকে নিয়ে। সে পুরোপুরি নিশ্চিত মেয়েটা তার মতো গম্ভীর প্রকৃতিরই হবে, আর ছেলেটা হবে মায়ের মতো হাই লেভেলের দুষ্ট। রাতে এসে বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলল রুদ্র। এ বাড়িতে সে আসতে চাইলেও শাশুড়ির জন্য আসতে পারে না। এতে অবশ্য মন খারাপ হয়নি। বাবা ভাইকে বুঝিয়ে বলেছে শাশুড়ি মা তার যত্ন করতে চায় বলেই যেতে দেবে না। এরপর থেকেই প্রতি মাসে দুবার করে মেয়েকে দেখতে আসে রিদওয়ান শেখ। বোনকে দেখার জন্য রুদ্রর মনটাও ছটফট করছিল, তাই বলল আগামীকাল হৈমি আর বাচ্চাদের নিয়ে আসছে সে। রুদ্রর এহেন কথা শুনে হৈমি আর সূচনা দুজনে বিস্মিত হল। বাচ্চা হওয়ার পর একবারও বাপের বাড়ি যায়নি হৈমি। রুদ্র যেতে দেয়নি। কত রাত চোখের পানি ফেলেছে, দীর্ঘশ্বাস ত্যাগ করেছে, রাগ হয়েছে, কথা বলা বন্ধ করেছে, কিন্তু লাভ হয়নি। অথচ আজ নিজে থেকে নিয়ে যেতে চাইছে। প্রথমে মনে হল পুরোটাই সূচনার জন্য, সূচনাকে দেখতে মন চেয়েছে বলেই। কিন্তু পরে ভাবল তাহলে রুদ্র একাই গিয়ে দেখে আসতে পারত, বাচ্চাদের সহ তাকে নিয়ে নিশ্চয়ই যেত না। পরদিন সত্যি সত্যি নিজের বাড়ি এলো হৈমি। নাতি নাতনিকে কাছে পেয়ে হামিদার খুশি যেন ধরেই না। মাহেরও ভাগনা ভাগ্নিকে নিয়ে বাড়ি জুড়ে ঘুরে বেড়ালো। সূচনা ওদের কোলে নিতে পারল না বলে খুব মন খারাপ হল। মাহের রুদ্বাকে ঘুম পাড়িয়ে নিজেদের ঘরেই শুয়ে দিল। রুদ্রিক তখনও মায়ের কোলে গলা ফাটিয়ে কাঁদছে। হৈমি অতিষ্ঠ মুখে বিছানার এক কোণে গিয়ে বসল। বসাতে যেন দ্বিগুণ রেগে গেল ছেলেটা। সে তার ফোকলা দাঁতে মায়ের গলায় কামড় বসাল। দন্তহীন কামড়, তবুও ব্যথা। মাহের দ্রুত এসে ভাগ্নেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি শুরু করল। তবুও কান্না থামালো গেল না। হামিদা শুরু করল হাই হুতাশ। দোয়া দুরুদ পরে ফু দিতে লাগল নাতির সারা গায়ে। সূচনা ঘর ছেড়ে বেরিয়ে এসে বলল ওর বোধহয় এখানে পরিবেশ ভালো লাগছে না। রুদ্র কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল। ফিরে আসার পর হৈমিকে কাঁদতে দেখল। মাহেরের কোলে ছেলে কাঁদছে, বিছানায় বউ কাঁদছে। বোন এসে চিন্তিত মুখে স্বামীর কোলে রুদ্রিকের দিকে তাকিয়ে। হামিদা দোয়া দুরুদ পরে সামান্য ফু দিচ্ছে রুদ্রিককে। এমন শোচনীয় অবস্থা দেখে অধর কামড়ে এগিয়ে এলো সে। মায়ের থেকে রুদ্রিককে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়াল। আকাশের চাঁদ তারা দেখিয়ে দীর্ঘক্ষণ ছোটাছুটি করে শান্ত করল ছেলেকে। 6 মাসের একটা বাচ্চা ছেলেকে সামলাতে গিয়ে সবার কি বেহাল দশা হল। আর রুদ্র জাস্ট 6 মিনিটেই শান্ত করে ফেলল। রুম থেকে ছেলের শান্তভাব টের পেয়ে হৈমির কান্নার বেগ বাড়ল। মায়ের দিকে তাকিয়ে নালিশ জানাল, দেখেছ, ঠিক বাবার মতো হয়েছে। বাবা ছাড়া কিছুই বোঝে না, আর আমাকেও চিনে না। হামিদা চিন্তিত মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল, রুদ্রিক তো তোর মতো হয়েছে। তুইও এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে গেলেই এমন করতি। তোর জন্মের 5 বছর পর বাবার বাড়ি গিয়ে রাত কাটাতে পারিনি। ঠিক এই দৃশ্যটাই তখন হতো। 3 বার এমন হওয়ার পর তোর বাবা বলেই দিল, মেয়ে বড় আর বুঝদার না হলে বাবার বাড়িতে যাওয়ার দরকার নেই। দুর্ভাগ্যবশত হামিদার এই কথাটি শুনে ফেলল রুদ্র। ঘুমন্ত ছেলেকে হৈমির দিকে বাড়িয়ে গম্ভীর মুখে বলল, সিদ্ধান্ত নিয়েছি সামনের মাসে ওদের নিয়ে ঢাকা চলে যাব। এখান থেকে অফিস করতে সমস্যা হচ্ছে। রুদ্রিক রুদ্বাকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই হৈমি এ মাসটা এখানেই থাকবে। রুদ্রর কথা শুনে হৈমি অবাক হয়ে গেল। হামিদা আতকানো সুরে বলল, কি বলছো বাবা? দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে একা থাকবে ওখানে? হৈমি রুদ্রিককে বুকে আঁকলে রেখে আশ্চর্য মুখে তাকিয়ে রইল। রুদ্র হৈমির দিকে গম্ভীর চাহনি ছুড়ে শাশুড়িকে জবাব দিল, সমস্যা হবে না।
হামিদা বলল, তুমি বুঝতে পারছো না বাবা, যমজ বাচ্চা নিয়ে এভাবে থাকা যায় না। তাছাড়া হৈমির পড়াশোনা, ওখানে একা বাচ্চা, সংসার সামলে পড়াশোনা কি করে হবে? তুমি কি ওর পড়াশোনা বন্ধ করতে চাইছ? রুদ্র শাশুড়ির চোখে দৃঢ়তার সঙ্গে দৃষ্টি মেলাল। বলল, বাসায় পড়বে, পরীক্ষার সময় এখানে এসে পরীক্ষা দেবে, আমি পড়াবো ওকে। হামিদা দীর্ঘশ্বাস ফেলল। বলল, এভাবে আসলে হয় না। হৈমি বলল, আপনি আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কেন? সহসা রুদ্র শীতল চাহনি ছুড়ল। হামিদার বুকটা ধক করে উঠল তৎক্ষণাৎ। হামিদা আর কথা না বাড়িয়ে মেয়ের জামাইয়ের জন্য খাবার বাড়তে গেল। রুমে এখন হৈমি আর রুদ্র, আর ঘুমন্ত রুদ্রিক। হৈমি রুদ্রিককে বিছানায় শুয়ে দিল যত্ন করে। এরপর রুদ্রর সঙ্গে সরাসরি কথা বলল। আপনি কি চাইছেন? রুদ্র ভনিতা ছাড়াই বলল, শান্তিতে সংসার করতে চাইছি। হৈমি বলল, আর আমার চাওয়া? ভ্রু কুচকে রুদ্র বলল, তোমার আবার কি চাওয়া? হৈমি এক মুহূর্ত ভাবল। সত্যি তো, তার চাওয়াটা কি? অনেক ভেবেও পেল না কিছু। পড়াশোনার প্রতি আগ্রহ কোনো কালেই ছিল না তার, তাই ওটা বাদই দিল। আর তখনই মনে পড়ল টিশার দেওয়া সেই বুদ্ধির কথা। এছাড়া রুদ্রকে আরেকটু জব্দ করতেও ইচ্ছা করল, তাই বলল, আপনার কথা পূরণ করা। রুদ্র বলল, মানে? আচমকা উঠে রুদ্রর সামনে দাঁড়ালো হৈমি। মুখোমুখি হয়ে ফিসফিস করে বলল, বাচ্চাদের নিয়ে একাই চলে যান ঢাকা। কথা তো এটাই ছিল, ওদের জন্ম দিলেই আমার দায়িত্ব শেষ। আমি সে কথা পূরণ করতেই চাই। এতদিন সময় দিয়েছিলাম ওদের একটু বড় হওয়ার। রুদ্র ধমক দিল। চাপা ধমকে শিরদাঁড়া সোজা হলো হৈমি। মুখ ফিরিয়ে ঠোঁট টিপে হেসে নিল এক দফা। ওড়নার কোণ ধরে নাচতে নাচতে বলল, আপনার চাওয়া পূর্ণ করাই আমার একমাত্র চাওয়া। রুদ্র নিজেকে শান্ত করতে চেয়েও পারল না। সহসা হৈমির বাহু টেনে নিজের কাছে আনল। মুখশ্রীতে কঠিন চাহনি নিক্ষেপ করে বলল, তুমি এখন বাচ্চা নেই হৈমি, তোমার দুটো বাচ্চা আছে, একটা স্বামী আছে। হৈমি বলল, ওহ। রুদ্র বলল, কি ওহ? তুমি জানো না তোমার দুটো বাচ্চা আছে? হৈমি বলল, তা জানি, কিন্তু স্বামী তো একটাই। চোখ কটমট করে দাঁতে দাঁত চেপে রুদ্র বলল, বাজে বকছ। শব্দ করে হেসে ফেলল হৈমি। রুদ্র আচমকা ওর ঠোঁটে হাত চেপে নিয়ে নিচু গলায় বলল, রুদ্রিক উঠে যাবে। সচেতন হয়ে ছেলের দিকে একবার তাকাল হৈমি। এরপর রুদ্রর দিকে তাকিয়ে মিটমিট হাসতে লাগল। রুদ্র কিয়ৎকাল থম মেরে বসে থেকে বলল, এখন আর পাগলামি করার বয়স নেই। আমার এখন দুটো শিশুর বাবা মা। যা হয়েছে সব ভুলে যাও। ওদের জন্য আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে। ভ্রু বাঁকিয়ে হৈমি বলল, শুধু ওদের জন্য? রুদ্র এক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। হৈমির দিকে তাকিয়ে প্রগাঢ় চোখে বলল, কিভাবে বোঝাবো? আজ পর্যন্ত রুদ্র এই মেয়েটাকে তার মনের কথা সোজা সোজাভাবে বলতে পারল না। তার দুটো বাচ্চার মাকে সে কতখানি ভালোবাসে আর কবে বলতে পারবে? দোনমনো করে খোলা দরজার পানে তাকালো রুদ্র। ধীরে সুস্থে উঠে দরজা লাগিয়ে দিয়ে হৈমির কাছে এলো। হৈমি কপাল ভাঁজ ফেলে তাকিয়ে রইল তার দিকে। রুদ্র সামনাসামনি এসে ঠায় দাঁড়িয়ে বলল, আজ 11 মাস হলো হৈমি, তোমার আমার মাঝে স্বামী স্ত্রীর সেই সম্পর্কটা নেই, যে সম্পর্কটা না থাকলে পুরুষ বাধ্য হয় পরনারীতে আসক্ত হতে। গত কয়েক মাস তুমি নিজে থেকেই অসংখ্যবার আবদার করেছ, এটা তোমার অধিকার। আমি ফিরিয়ে দিয়েছি। কেন জানো? সেই রাতে তুমি বলেছিলে আমি নাকি তোমার শরীরটা ভালোবাসি। যেদিন এই শরীরটা না থাকবে সেদিন তোমার প্রতিও আমার কোনো মোহ থাকবে না। বাবু হওয়ার আগে পরের সময়টুকু আমি শুধু বাবুদের জন্য স্যাক্রিফাইস করেছি, ব্যাস। তুমি হয়তো ঠাট্টা করে এসব বলেছিলে, কিন্তু কথাগুলো আমার লেগেছিল ভীষণভাবে। সেই লাগা থেকেই এখন পর্যন্ত তোমার সঙ্গে আমি অন্তরঙ্গ হইনি। আর হ্যাঁ, বৈধভাবে পাইনি বলে অবৈধভাবে পাওয়ার বাসনাও জাগেনি। আমি তোমাকে বোঝাতে পারলাম কিনা জানি না, তুমি বুঝেছ কিনা সেটাও জানি না। শুধু বলবো, রুদ্র নিজেকে অসংখ্যবার ভেঙেছে, অসংখ্যবার গড়েছে। এই রুদ্র হৈমির কাছে শুধু মানসিক সুখ চায়। সেদিন হসপিটালে আমি বাবুদের আশা ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার জন্য। আজ যদি তুমি বলো ওদেরকে আমার কাছে দিয়ে তুমি চলে যাবে, তাহলে বলবো, ওদের দিয়ে নয়, বরং আমাকে নিয়েই ওদেরকে জ্যান্ত কবর দিয়ে যাও। চমকে উঠল হৈমি। সহসা রুদ্রর ঠোঁটজোড়ায় হাত রাখল। হতভম্ব হয়ে বলল, আপনি চুপ করুন, অনেক বলেছেন, আর কিছু শুনতে চাই না আমি।
আলগোছে হৈমির হাতটা সরিয়ে দিল রুদ্র। দুহাত প্যান্টের পকেটে গুজে দায়সারাভাবে বলল, আমি চুপই রইলাম। আছি তো চুপ। তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু বাচ্চাদের দায়িত্ব নাও, আমার কাছে থেকে যাও। হৈমির চোখ দুটো টলমলো করছিল। চট করে সে রুদ্রর বুকে কয়েকটি কিল বসাল। অভিমানের স্বরে বলল, এমন করে বলছেন যেন আমি ওদের মা নই, পর কেউ। আশ্চর্য, আমার সন্তান ওরা, আমার আদরের বাচ্চা। ওদের দায়িত্ব নিতে আপনার বলতে হবে কেন? আপনার থেকে ওদের জন্য আমার দরদ বেশি। রুদ্র চোয়াল শক্ত করে দৃষ্টি আড়াল করল। নিজের ভয়াবহ শৈশব মনে পড়েছে তার। হৈমির তখনকার কথা শুনে ভয় বুক কেঁপে উঠেছে। যে ঘটনা তার সঙ্গে ঘটেছে, যে পরিস্থিতিতে সে মোকাবেলা করেছে, সেই পরিস্থিতি যেন তার সন্তানদের উপর না আসে। হৈমি যদি বাচ্চাদের ছেড়ে চলে যায়, তাহলে রুদ্বাও যে তার মতো মাতৃহীন বড় হবে। যেই কষ্ট সে ভোগ করেছে তা তার সন্তানরাও করবে, এটা ভাবতেই বুক কেঁপে উঠল। নিঃশব্দে নিঃশ্বাস ফেলল রুদ্র। হৈমি পেছন থেকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল রুদ্রকে। পিঠে মাথা রেখে চোখ বুজে বলল, ভয় পাচ্ছেন? রুদ্র কিছু বলতে উদ্যত হতেই হামিদার ডাক পড়ল, হৈমি জামাইকে নিয়ে তাড়াতাড়ি খেতে আয়, মায়ের অপেক্ষা করছে। দাদির সাথে রুদ্রের সম্পর্কের কোনো উন্নতি নেই, দিনকে দিন অবনতি হয়েই চলছে। এর মধ্যে দাদি গোপনে সুরভির সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি শেখ বাড়ির অর্ধেক অংশ রিমনের নামে লিখে দেওয়ার বন্দোবস্তও করেছে। মায়ের দ্বারা এমন কিছু হতে পারে কল্পনাতে ছিল রিদওয়ানের। মানুষ যা কল্পনা করতে পারে না তা ঘটে যায় অনায়াসে, আবার যা কল্পনা করে তা কখনোই ঘটবার নয়। রিদওয়ান তার মায়ের এই কর্মের জন্য সরাসরি এক রাতে প্রশ্ন করে, রাগারাগি করে, শেষে অভিমান করে মধ্যরাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ঘটনাটা সম্পূর্ণ গোপন থাকত যদি না ছোট কাকি রিনা দরজার আড়াল থেকে সব কথা না শুনত। রিনা কাকি সব কথা শুনে রুদ্রর কানে লাগিয়ে দেয়। ফলশ্রুতিতে দাদির প্রতি ঘৃণা তীব্র হয়। সে সিদ্ধান্ত নেয় দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাবে। তার বিশ্বাস বাবাও আর এ বাড়ি মুখো হবে না, হওয়ার কথাও না। প্রাক্তন স্ত্রী বড় ভাইয়ের বউ হয়ে তার সন্তানের মা হয়ে এ বাড়িতে অধিকার আদায় করবে, চোখের সামনে এসব দেখে কি স্থির থাকা সম্ভব? না, সারা জীবনের জন্য এ বাড়ির সঙ্গে সম্পর্ক চুকানোর সময় এসেছে। রাফিদ বড় চাচিরাও হয়তো একই কাজ করবে। বাকি রইল ছোট চাচা, তার পরিবার আর দিলওয়ার শেখের পরকীয়ার বউ হয়তো এ বাড়িতে রাজত্ব করবে বাকি জীবন। মানতে কষ্ট হলেও মানতে হবে, জীবন তো এটাই। কিছুদিন পর মধ্যরাত, আচমকা সূচনার পেইন ওঠে। মাহের তার মাকে সঙ্গে করে সূচনাকে নিয়ে সরাসরি হসপিটালে চলে যায়। পথেই ফোন করে দেয় সূচনার বাবা আর রুদ্রকে। রুদ্র আসার পরপরই নার্স তাকে জানায় সূচনার ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। এর কিছুক্ষণ পরে ভেতর থেকে সাদা তোয়ালে পেঁচানো ধবধবে সাদা টকটকে লাল মুখের একটি বাচ্চা নিয়ে আসে। সদ্য দাদি হওয়া হামিদার কোলে তুলে দেয় উল্লাসিত মুখে। দুহাতে সমস্ত ঘাম মুছে নেয় মাহের। মুগ্ধ চোখে সদ্য জন্মানো নিজের অংশটুকু তাকিয়ে রয়। নার্সের উদ্দেশ্যে কাতর স্বরে প্রশ্ন তুলে, ওর মা ঠিক আছে তো? মানে আমার বউ? নার্স প্রশস্ত হেসে জানায়, একদম ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। সূচনার বাবা আর রুদ্রর মুখে এক চিলতে হাসির দেখা মিলল। রুদ্র ঝটপটে হৈমিকে ভিডিও কল দেয়, দেখায় সূচনা মাহেরের মেয়েকে। নিজের ছোট বাচ্চা দুটোর জন্যই হৈমি হাসতে পারল না। ফোনেই বাচ্চা দেখল। খুশিতে গদগদ হয়ে মাহেরকে বলল, ওকে তো আমার ছোটবেলার মতো লাগছে। মাহের তৃপ্তি ভরে হাসল, বলল, ফুপির মতো হবে এটাই তো স্বাভাবিক। রুদ্র ঘোর বিরোধিতা করে জানালো, না ঘুমানোর ফলে তোমার চোখের সমস্যা হচ্ছে হৈমি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সূচনার ছোটবেলার মুখ। বাবা, তুমি দেখছ তো? রিদওয়ান শেখ নাতনির মুখের দিকে মমতা ভরে তাকিয়েছিলেন। রুদ্রর কথায় মাথা নাড়লেন। হৈমি রাগে গজগজ করতে করতে বলল, ভাইয়া সত্যিটা তুমি বলো। মাহের বলল, কার মতো হলে তুমি খুশি? হৈমি এতক্ষণ ভেবে বলল, তোমার আর ভাবির মতো। মাহের আলতো হেসে বলল, আমাদের মতোই হয়েছে হৈমি, তোমার আমার মুখের আদল তো একই। বাবা ফুপির আদলটাই পেয়েছে। হামিদা ঠোঁট টিপে হাসলেন। আমাদের মানুষদের মাঝে এটা খুবই পরিচিত। যখন কোনো নতুন প্রাণ পৃথিবীতে আসে, তার আপনজনেরা হুড়মুড়িয়ে লেগে পড়ে কার সঙ্গে তার ঠিক কী মিল রয়েছে তা দেখার। সদ্য জন্মানো শিশুটি ঠিক কার মতো হয়েছে এই প্রশ্নের উত্তর মেলানো পরিবারের জন্য বাধ্যতামূলক।
যার জীবনে আত্মিক শান্তি নেই তার জীবনের কি কোনো মূল্য আছে? শেখ বাড়িতে অবস্থানরত ওই বৃদ্ধাটি ভুগছে তীব্র মানসিক অশান্তিতে। কোনটা ঠিক হবে আর কোনটা ব্যাঠিক, এই নিয়ে অশান্তিতে ভুগছে মানুষটা। সকলেই যার যার জীবনে ব্যস্ত। এরই মধ্যে ঢাকা চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে রুদ্র। বউ বাচ্চা নিয়ে আগামীকালই চলে যাবে সে। হৈমির ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। রুদ্র ডিভাইনে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। স্বামীর দিকে একবার তাকিয়ে সে বলল, শুনছেন? গভীর স্বরে রুদ্র বলল, বলো। হৈমি বলল, শুধু কাজই করবেন? এদিকটা একটু নজর রাখুন, আমি নিচে যাচ্ছি। রুদ্র বলল, কি দরকার? হৈমি বলল, দাদির সঙ্গে গল্প করতে। বাবুদের নিয়ে তো সময় হয় না, কাল চলে যাব, তাই দাদির সঙ্গে কিছুক্ষণ বসি। ওনার বোধহয় শরীরটা ভালো নেই, চোখ মুখ কেমন ফুলে গেছে। এক মুহূর্ত মুখ শক্ত করে রইল রুদ্র। পরক্ষণেই শক্ত কণ্ঠে বলল, প্রয়োজন নেই, অন্য কাজ থাকলে করো। কিঞ্চিত রাগান্বিত হল হৈমি। বলল, দেখুন, এত জেদ ভালো না। বড়রা ভুল করলেও সেটা ক্ষমার চোখে দেখতে হয়। তাছাড়া আপনাদের ভুল বোঝাবুঝির মাঝে আমাকে টানবেন না। রুদ্র বলল, তুমি আমার বউ, আমার সঙ্গে জড়িয়ে সব কিছু এখন তোমারও। হৈমি বলল, এই ব্যাপারে না, আমি আপনার মতো বুক পেট ছাড়া মানুষ না। রুদ্র যেন চোখ কপালে উঠে গেল। স্থিরভাবে তাকালো হৈমির বুকের দিকে। হকচকিয়ে গেল হৈমি। লজ্জা পেয়ে আমতামতা করে বলল, কি আশ্চর্য, এভাবে তাকাচ্ছেন কেন? বুড়ো বয়সে ভীমরতি হচ্ছে। বুড়ো কথাটি শুনেই চোয়াল শক্ত হল রুদ্রর। ইগোতে লাগলো খুব। চিবিয়ে চিবিয়ে বলল, বুড়ো মানে? হৈমি বলল, বুড়োই তো। মাঝরাতে এত খুঁচানোর পরেও যার আমার প্রতি ফিলিংস আসে না, সে তো নিঃসন্দেহে বুড়ো। কপাল মন্দ, বুড়ো জামাই কপালে জুটেছে। বাচ্চাগুলোও বুড়ো একটা বাবা পেল। এ জীবনে বোধহয় ভাই বোন দেখার কপাল আর হবে না ওদের। ইস, খুব আফসোস হচ্ছে। বুকের ভেতর কেমন যেন বিস্ফোরণ ঘটল রুদ্রর। আজ সত্যি সে বলতে বাধ্য হল, নারীর মন বোঝা বড় মুশকিল। জিলাপির প্যাচের চেয়েও শতগুণ প্যাচ রয়েছে এদের মনে। এই যে সম্মুখে দাঁড়ানো বিষ ছুঁই ছুঁই মেয়েটা, এই মেয়েটাই একদিন তাকে কত কি উপাধি দিয়েছিল। ধর্ষক বলেছে। সে শুধু তার শরীরের প্রতি আসক্ত, তার প্রতি শুধুই শরীরের টান, মনের টান বলে কিছুই নেই। আরও কত কী তো বলেছে। এসব অপমান বুকে নিয়ে যখন সে সত্যি প্রমাণ করতে ব্যস্ত, আসলে সে আগের সে রুদ্র নেই। সময় পরিস্থিতি তাকে অনেক পরিবর্তন করেছে। কোনটা ভুল, কোনটা ঠিক, আর কোনটা ভালোবাসা সে বুঝতে শিখেছে। ঠিক তখনই আবার তার পুরুষত্বের প্রশ্ন তুলে বসল। অফিসে কত মেয়ে স্টাফ তাকে চোখ দিয়ে গিলে খায়, অথচ নিজের বউ সে কিনা বলছে বুড়ো। গরম তেলে পেঁয়াজ দিলে যেমন ফুস করে ওঠে, সেভাবেই ফুস করে উঠল রুদ্র। অদ্ভুত করে তাকালো মুখে খইফোঁটা হৈমির পানে। এরপর বাঁকা হাসির ঠোঁটে লেপটে এসে দাঁড়ালো হৈমির পাশে। মুখ নিচু করে হৈমির চোখে প্রগাঢ় দৃষ্টি ছুড়ে দিয়ে হুঁশিয়ার দিল, আমার দুই বাচ্চার কচিমা, এতগুলো মাস জমিয়ে রাখা ফিলিংসের থকল সামলাতে প্রস্তুত থাকো। তোমার দুই বাচ্চার বুড়ো বাবা ইন্টেন্সিটি অফ ফিলিং কতখানি আগামীকাল থেকে হাড়ে হাড়ে টের পাবে। এক নিমেষে হাসি খুশি মুখখানি হারিয়ে গেল হৈমির। বুকের ভেতরটা কামড় দিয়ে উঠল। ফোলা ফোলা গাল দুটো রঙিন হয়ে পাকা টমেটোর মতো দেখালো। বেসামাল নিঃশ্বাস ফেলা সমীচীন ভয়ে আর লজ্জায় গুটিয়ে যাওয়া হৈমিকে আপাদমস্তক দেখে দুর্বোধ্য হাসল রুদ্র। চোখের ইশারায় কত শাসানি যে শাসালো, হৈমির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল সেই ইশারা দেখে। অবস্থা টের পেয়ে মাথা দুলিয়ে আরেকটু হেসে সামনের থেকে সরে গেল রুদ্র। তবে তা গুনগুন করে ছন্দ আওড়ানোর শুনতে পেল হৈমি। যাচ্ছে দিন, আসছে রাত, বোঝাবো কাল, অনুভূতির জোয়ার। ছন্দ শুনে মাথা ভনভন করে উঠল হৈমির। বার কয়েক ঢোক গিলে বাচ্চাদের দিকে অসহায় চোখে তাকালো। বিড়বিড় করে বলল, কাল রাতে তোরা জেগে থাকবি, জেগে তোদের থাকতেই হবে। হৈমির সঙ্গে গল্পের ফাঁকে দাদি বলছে, আগামীকাল হৈমি যেন গোপনে তার একটা চিঠি নিয়ে যায়, নিয়ে তার শ্বশুরকে দিয়ে বলে, ফোনে এসব বলতে পারবো না, বলেই চিঠি লিখেছে সে। হৈমি দাদিকে কথা দেয় সে নিয়ে যাবে। দাদিও রাতের বেলা বদ্ধ ঘরে বসে ছেলেকে একটা চিঠি লিখতে বসে। আমার হৃদু, আজ তুই অনেক বড়,
আমার 3 সন্তানের মধ্যে সবচেয়ে সফল তুই। আমার 3 নারীছেঁড়া ধনের একজন তুইও, যার মধ্যে কখনো কোনো অন্যায় দেখিনি। অত্যন্ত ন্যায়নীতি সম্পন্ন মানুষ হয়েও তুই জীবনে অনেক আঘাত পেয়েছিস। শেষ আঘাতটাও বোধহয় আমি তোকে দিব। কি করব, তোর কুলাঙ্গার ভাই যে আর কোনো পথ রাখেনি। সুরভি পরের বাড়ির মেয়ে, তার ভালো মন্দ চিন্তা আমি করি না, কিন্তু রিমন, সে তো এই বাড়িরই অংশ, আমার বংশধর। রাস্তায় ভিখারির মতো জীবন পার করবে, আর আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তোর কাছে আমি স্বার্থপর মা হব জানি, কিন্তু মায়েরা তো এভাবেই স্বার্থপর। আমার সবার চিন্তাই করতে হয়। সব চাইতেও খারাপ অবস্থায় যে থাকে, তার চিন্তা না চাইলেও এসে যায়। নিরুপায় আমি। দিলুকে আমি এই বাড়ির কোনোদিন জায়গা দেব না। এতদিন মা হিসেবে যতটুকু করলাম, সেটুকুও যে অন্যায়, তা চোখে আঙুল দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। তার কুকীর্তি তোরও অজানা নেই। তোর বাবার এই বাড়ির যে অংশ রাফিদ সাদমান পাবে, তার 4 ভাগের 1 ভাগ রিমনকে দিতে ইচ্ছুক আমি। কিন্তু তোর অসন্তুষ্টির জন্য সব ব্যবস্থা স্থগিত রেখেছি। এদিকে আমার সিদ্ধান্তে সুরভি রাজি হয়নি। সে পথে ভিক্ষা করবে, তবুও এই বাড়িতে আসবে না জানিয়েছে। আমি বলে দিয়েছি, শেষকালে রিমন যেন নিজের শেকড়ে একটু জায়গা পায়, সেই বন্দোবস্ত করে দেব। আজ থেকে 20 বছর পরে হলেও যেন সে তার অধিকার পায়, সেই ব্যবস্থা। সুরভি এই জীবনে তোর মুখোমুখি হবে না, পাপে ধরেছে ওকে। সেই জন্যই নির্লজ্জ হয়ে অনুমতি সত্ত্বেও এ বাড়িতে আসবে না। ওদের দিনকাল ভালো যায় না। ছেলেটা কলেজ পাশ করে ভালো কোথাও ভর্তিও হতে পারেনি। দিলু আর সুরভির করা অন্যায়ের শাস্তি সবাই পেলেও ঋদু, রফিদ, সাদমান, রুদ্র, সূচনা, আমরা সবাই ছিলাম। কিন্তু ওই ছেলেটার জন্য পাপে মা ছাড়া আর কেউ নেই। শুনেছি ছেলেটা নাকি নিজের জীবন আর মাকে নিয়ে দিনকে দিন যুদ্ধ করছে। অতীতে নিজের বাবা মায়ের কাণ্ড নিয়ে আজকাল মাথা ঘামায়। গত সপ্তাহে খবর পেলাম মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার বিশ্বাস সুরভি তার আসল শাস্তি এই ছেলের দ্বারাই পাবে। শেষ সম্বলটুকুর চোখে নিজের জন্য অসহ্য ঘৃণা দেখে কি শাস্তি নয়? যাকে সেসব কথা, আমি তোদের কারো মনেই দুঃখ দিতে চাই না। সার্বিক দিক বিবেচনা করে যদি ওই বিপদগ্রস্ত 19 বছরের ছেলে বাচ্চাটার প্রতি তোদের একটু কৃপা হয়, তাহলে আমাকে জানাবি। তাহলে নির্ভারে আমি সব কাজ সম্পন্ন করে দিব। কতকাল আর বাঁচব বল? যাওয়ার আগে সবার দিকেই একটু নজর তাকানো আমার দায়িত্ব। ওপারে তোর বাবা যদি আমাকে প্রশ্ন করে সবার জীবন আমি গুছিয়ে দিয়েছি কিনা, আমি কি জবাব দেব? তুই কি আর বিয়ে শাদী করবি না? ছেলেমেয়েরা তো গোছগাছ করে নিল। তোর শেষ বয়সে দেখভালের জন্য তো মানুষ দরকার। বাড়ি আসবি কবে? একটু সময় করে আসিস। মায়ের উপর রাগ হয়েছে, তাই না? একটিবার দেখা করিস। দূরে থাকলে রাগের বস্তা আরও ভারী হয়। কাছে আয়, অভিমান ভেঙে যাবে। আসিস। আমি পথ চেয়ে রইলাম। রুদ্র তো কাল চলে যাবে। তোর বৌমার কাছে চিঠি পাঠাই দিব। শীঘ্রই আসবি। মা যতই খারাপ হোক, মায়ের ডাকে মুখ ফেরাতে নেই। রুদ্র না হয় আমার নাতি, সে মুখ ফিরিয়ে থাকে বলে তুইও থাকবি? আমি তো তোর মা, তোর মা। চিঠি লেখা শেষ করে চোখের পানি মুছল দাদি। বালিশের নিচে চিঠিটা রেখে শুয়ে পড়ল নিঃশব্দে। শরীরটা খারাপ লাগছে, তাই জোর করে ঘুমানোর চেষ্টা করল। সময় গড়ালে একসময় ঘুমিয়েও পড়ল। আজ বোধহয় তার স্বপ্নে হাতছানি দেবে অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত। প্রতি রাতের মতো আজও ঘুম ভাঙলে হয়তো হাঁসফাঁস করবে। শেষ বয়সের একাকিত্বর ভার বহন করা কতটা কঠিন আমি জানি। এটাই তো জীবন, এটাই মানব জীবন। এদিকে হামিদা দুদিনের জন্য বোনের মেয়ের বাসায় গেছে। টিশার বাবুটা নাকি খুব অসুস্থ। এমন অবস্থায় না গিয়ে থাকতে পারল না হামিদা। এদিকে 4 মাসের মেয়ে নিয়ে সূচনারও বড্ড মুশকিল হচ্ছে। হঠাৎ করে ঠান্ডা লেগেছে তার। ছোট বাচ্চা নিয়ে সকাল সকাল রান্নাবাড়া করাই কষ্ট। বউ বাচ্চার অবস্থা বুঝে ফেলল মাহের। সূচনা বাসন মাজতে যাচ্ছিল, এমন সময় মেয়ে মিশকাতকে কোলে নিয়ে রান্নাঘরে এলো মাহের। সূচনা বলল, ওকে নিয়ে এখানে এসেছো কেন? যাও, ঘরে যাও, সর্দি লেগেছে ওর। তুমি ওকে নিয়ে ঘরে যাও, এদিকটা আমি সামলাচ্ছি। আশ্চর্য হয়ে সূচনা বলল, মজা করো না, ঘরে যাও, আমার অনেক কাজ। মা বলল, টিশার বাসা থেকেই ও বাড়ি যাবে সে। ভাইয়া 3টার দিকেই বের হবে।
আমাদের অন্তত 12টার মধ্যে ওখানে উপস্থিত থাকতে হবে। মাহের বলল, তুমি ওকে নাও, আমি দ্রুত সব কাজ করে দিচ্ছি। সূচনা বলল, পাগল হয়ে গেছো নাকি তুমি? হাজব্যান্ডকে দিয়ে বাসন মাজানো মেয়ে আমি নই। মাহের বলল, প্লিজ, বাসন মাজাটা জরুরি। স্বামী মাজলো না বউ মাজলো সেটা জরুরি নয়। আমাদের সংসারের সব কাজই আমাদের দুজনার। আর এই মুহূর্তে বাবুকে সুস্থ রাখতে হলে তোমার সুস্থতা জরুরি। সাত সকালে বাসন মেজে ঠান্ডা পানি ধরে ধরে জ্বর ঠান্ডা বাঁধাবে, এরপর মা মেয়ে দুজন মিলে ভুগবে। এর চেয়ে ভালো আমি এটা করে ফেলি। তোমরা দুজন সেফ, মানে আমিও সেফ। এটা কেন বুঝো না? সূচনা অবাক হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই ধাতস্থ হল। না, আর অবাক হবে না সে। অবাক কেন হবে? সেই কতটা সৌভাগ্যবতী সেই বিষয়ে এখন আর সন্দেহ নেই। সন্দেহ নেই মাহের নামের পুরুষটা যে ওভারঅলি গুড পারসন। মাহের বেস্ট হাজব্যান্ড, বেস্ট বাবা। মিশকাতকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহের কাছে দেখল সূচনা। বাসন মেজে ফ্রিজ থেকে তরকারি গরম করল সে। ভাত আগেই বসিয়ে দিয়েছিল। ভাতটা হলেই দুজনে খেতে বসল। মিশকাত তখন জেগে। মেয়েটা জেগে থাকা অবস্থায় বিছানায় শুয়ে থাকতে চায় না, কোলে নিয়ে হাঁটতে হয়, নয়তো কাঁদতে থাকে খুব। মাহেরের মেয়ের কান্না একবারই সহ্য করতে পারে না। একসঙ্গে দুজন খাবে, কিন্তু মিশকাতকে রাখতে গিয়ে সেটা সম্ভব হচ্ছিল না। সূচনা বলল, তুমি খেয়ে ওকে রাখো, তারপর আমি খাব। এক মুহূর্ত ভেবে মাহের বলল, আমি খাইয়ে দিচ্ছি, আমার হাতে সময় কম, ঝটফট খেয়ে ও বাড়ি যেতে হবে। সূচনা না করতে গিয়েও থেমে গেল। তার ঘরের দরজায় সুখেদের ভিড়। এত সুখ ফিরিয়ে না দিয়ে দরজা উন্মুক্ত করে রাখা ভালো। যতবারে আসুক। মিশকাতকে নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়াতে লাগল সূচনা। আর মাহের নিজে খাওয়ার পাশাপাশি সূচনাকেও খাইয়ে দিতে লাগল। খাবারের প্লেট হাতে কখন বউ বাচ্চার পিছু হাঁটল, কখনো বা পাশাপাশি। এভাবে পেট ভরে খেয়ে নিল দুজন। এই দম্পতির কানায় কানায় মিষ্টি সুখে পরিপূর্ণ, হৃদয়ে হৃদয়ে তীব্র ভালোবাসার গন্ধ ছড়িয়ে, যেন মেড ফর ইচ আদার কাপল। এদিকে ঢাকার সেই ফ্ল্যাটে দ্বিতীয়বারের মতো পা রাখল হৈমি। বিয়ের পর যেখানটায় রুদ্রর সঙ্গে গুটি কয়েক মাস কাটিয়েছিল সে, তৈরি করেছিল দুষ্ট মিষ্টি অনুভূতির একরাশ স্মৃতি। ভেবেছিল এসেই তাকে সংসার গোছানোর কাজে লেগে পড়তে হবে, কিন্তু রুদ্র তার জন্য কোনো কাজই বাকি রাখেনি। বন্ধু এবং কাজের লোক দিয়ে সব কাজই সেরে ফেলেছে। বেডরুম সাজিয়েছে তাজা ফুল দিয়ে। বিশাল বেডরুমের একপাশে তাদের বিছানা, যেমনটা পূর্বেও ছিল। পার্থক্য এটাই শুধু, যেখানটা ডিভান রাখা ছিল সেটা এখন আর নেই। এর পরিবর্তে সেখানে আনা হয়েছে বাচ্চাদের জন্য দুটো নরম তুলতুলে দোলনার জাতীয় বিছানা। সব কিছুতে দৃষ্টিপাত করে লাজুক হাসল হৈমি। মনে মনে ভাবল, পরিবর্তন তো হবেই। তার আজ রুদ্রর জীবনেও তো পরিবর্তন এসেছে। দুজনার সংসারে আরও দুজনের আগমন ঘটেছে। তাদের সন্তান রুদ্রিক, রুদ্বা। এই দুটো প্রাণ তাদের সব কিছু জুড়েই থাকবে এখন। সকাল শুরু হবে এদের দুজনকে নিয়ে, রাতও শেষ হবে এদের দুজনকেই নিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাচ্চাদের খাবার গরম করল হৈমি। রুদ্র বসার ঘরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। রুদ্রিক, রুদ্বাও তাদের কাছেই। এই সুযোগে কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এলো হৈমি। আসার পথে রুদ্র জিজ্ঞেস করেছিল, কি করবে? আমরা আজ বাইরে থেকে খাবার এনে খাবো। হৈমি কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আমাদের খাবারের চিন্তা আমি করি না। বাচ্চারা কি খাবে? ওদের তো আর বাইরের খাবার দিব না। এমনিতেই খেতে চায় না। 10 মাস হয়ে গেছে, এখনও মেয়েটাকে ভাত খাওয়াতে পারলাম না। ছেলেটা যাও মুখে তুলে, মেয়েটা একেবারেই তুলে না। এই চিন্তা কি আপনার আছে? থাকবে না তো। সব চিন্তা তো শুধু আমার একার বাচ্চা যে। এই কথা শুনে রুদ্র সহসা চটে যাওয়ায় হকচকিয়ে গেল হৈমি। আশেপাশে তাকিয়ে সুরসুর করে চলে গেল রান্নাঘরে। রুদ্রর বন্ধু আবির ঠোঁট টিপে হাসল, বলল, আহারে বেচারিকে ধমক দিলে কেন? ভালোই তো লাগছিল। রুদ্র বলল, তোর ভালো দিয়ে আমার কাজ কি? আবির আর কথা বাড়ায়নি। সময় অনুযায়ী খাবার চলে এলে সকালে একসঙ্গে খেয়ে চলে গেল। রুদ্র ওদের এগিয়ে দিতে গেলে হৈমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে শুইয়ে দিল বিছানায়। এরপর ঝটপট সাদা কাগজে কলম নিয়ে লিখতে বসল। লিখল, কথা অনুযায়ী বাচ্চাদের রেখে আমি চললাম, এবার নিজের বাচ্চা নিজেই সামলান।
খুব তো বড়াই করে বলেছিলেন ওরা জন্মানোর পর আমাকে ডিভোর্স দেবেন। আমি বেশ বুঝে গেছি আমাকে ডিভোর্স দেওয়া আপনার সাহসে কুলাবে না। দ্য গ্রেট রুদ্র, আজকাল বড্ড সাহসের অভাব, তাই ডিভোর্সবিহীন আপনাকে ত্যাগ করে আমি চলে গেলাম। এবার দেখুন কেমন লাগে। রাগের মাথায় মুখ দিয়ে যা খুশি তাই বলার ফল এবার ভোগ করুন। ইতি। রুদ্রিক রুদ্বার আম্মু। চিঠি লিখে স্বস্তি ভরে শ্বাস ফেলল হৈমি। কয়েক পল নিশ্চুপ বসে থেকে মুচকি হাসল হৈমি। সেদিন তার মন খুবই বিক্ষিপ্ত ছিল। অ্যাবর্ষণ করার মতো ভুল পথ বেছে নিয়েছিল সে, রুদ্রর ভয়ে। সেই ভয়কে দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিল রুদ্র। পাশাপাশি তাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছিল, বাঁচিয়েছিল তাদের সন্তানদের। এ পর্যন্ত ভেবেই দোলনায় ঘুমিয়ে থাকা বাচ্চাদের দিকে তাকালো হৈমি। উঠে গিয়ে ওদের কপালে চুমু খেল স্নেহ ভরে, শ্বাস নিল বুক ভরে। এরপর স্মরণ করল সেই দিনটাকে, যেদিন রুদ্রর থেকে তীব্র আঘাত পেয়ে খালাতো বোন টিশাকে ফোন করেছিল সে। হাউমাউ করে কেঁদে নিজের বীভৎস জীবনের বিবৃতি দিয়েছিল। টিশা তাকে বুঝিয়েছিল, রুদ্রর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু ধীরে ধীরে যখন রুদ্রর পরিবর্তন হৈমির নজরে এলো, তখন সে আবারও টিশার সাহায্য চাইল। রুদ্রকে হৈমি ভালোবাসে। সব কিছুর পর তারা স্বামী স্ত্রী, তাদের দুটি মাসুম বাচ্চা রয়েছে। এছাড়া সম্পর্কে ভাঙন, পরিবারে ভাঙন কখনো সমাধান হতে পারে না। এসব ভাবতে ভাবতে হৈমি পুনরায় ফিরে এলো বিছানায়। ফুলসজ্জিত বিছানায় হাত বুলিয়ে আরও একটি চিঠি লিখতে বসল। এই নিয়ে দুটো চিঠি হলো। দুটো চিঠির প্রতিটি শব্দ পড়ে রুদ্রর চিবুকের হাড় শক্ত হল। পুরো বাসায় তন্নতন্ন করে খোঁজার পরে এই দুটো চিঠি পেয়েছে সে, যা এখন হাতের মুঠোয় মুচড়ে ফেলে দিল মেঝেতে। দুহাত কোমরে রেখে বুক টান করে নিঃশ্বাস নিল ক্ষণ ক্ষণ। এরপর ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল রুদ্রিক রুদ্বাকে। রুদ্রিক একটু নড়াচড়া করছে, এই বুঝি উঠে যায়। মাকে না পেয়ে এই বুঝি কান্না করে তার অন্তর জ্বালিয়ে দেয়। বাচ্চা দুটোর কান্না একদমই সহ্য করতে পারে না সে, একদমই পারে না। মন বলে ওদের সুখের জন্য সব কিছু করতে সে প্রস্তুত থাকবে। ওদের মুখের হাসির জন্য সব কিছু করতে পারবে রুদ্র। ওই আকাশের রূপালী চাঁদটাও বুঝি ছিনিয়ে আনবে অনায়াসে। শব্দ করে নিঃশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসল দোলনার সামনে। রুদ্রিকের বুকে মৃদু চাপড় দিল, দুপাশে কোলবালিশ দিয়ে জড়িয়ে রাখল, যাতে সে বুঝতে পারে বাবা মা আছে। কিন্তু কতটুকু সফল হবে? মা মা গন্ধ তো এই কোলবালিশ দুটোই নেই। রুদ্রিকের নড়াচড়া কমে এলে তড়িৎ উঠে দাঁড়াল সে। হৈমি চলে গেছে? সত্যি কি তাকে ছেড়ে যেতে পারে মেয়েটা? মুখে বলেনি বলে সে কি তার ভালোবাসার গভীরতা এটুকুও টের পায়নি? কোথায় যেন শুনেছিল, ছেলেদের কানের কাছে মাইক দিয়ে ভালোবাসার কথা বললেও তারা বুঝতে পারে না যে কোনো মেয়ে তাকে ভালোবাসে। আর মেয়েরা জাস্ট চোখের ইশারাতেই সব বুঝে নেয়। ওদের অবচেতন মনের শক্তি হয় প্রখর। তাহলে হৈমি কেন বুঝল না? কেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র? হাত মুঠ করে শক্ত করে ঘুষি দিল দেয়ালে। ঠিক সেই মুহূর্তেই তার মস্তিষ্কে খেলে গেল একটি কথা, হৈমি চলে গেছে। কই, যাওয়ার পথে তো তার সঙ্গে দেখা হয়নি। দেখা হওয়ার কথা তো, সে তো বাসার সামনেই ছিল। পরক্ষণে খেয়াল হলো হৈমি যেমন বাসার বাইরে যায়নি, তেমনি এই ফ্ল্যাটের মেইন দরজাও খোলা ছিল। অর্থাৎ অথর কামড়ে বিচলিত ভঙ্গিতে রুমের দরজা লক করে বেরিয়ে গেল রুদ্র। ছাদে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ানো রমণীকে দেখে মেজাজ সপ্ত আকাশে উঠে গেল রুদ্রর। অথর কামড়ে মেজাজটুকু সামলে নিল মুহূর্তেই। লোকের মুখে শুনেছে তীব্র রাগে মাটির দিকে তাকিয়ে থাকলে রাগ কমে যায়। কিন্তু রুদ্র মাটির দিকে তাকালো না, সে তাকালো বিশাল ওই আকাশপানে। মাটিতে তাকালে রাগ কমে কিনা সে জানে না, কিন্তু ওই যে বিশাল আকাশ, জোছনা রাত্রি, আকাশে রূপলি চাঁদ, যার চারিধারে তারারা জ্বলজ্বল করছে, সেই আকাশপানে তাকালো সে। কয়েক পাল তার বুক সব বিষাদে ক্রোধে দূর হয়ে গেল। বুক ভরা শ্বাস টেনে মনটাকে প্রশান্তি দিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে অভিমানী রমণীটার পাশে দাঁড়ালো। গুমধারা সরে বলল, ইটস ওভার। রুদ্র বাক্যটুকু উচ্চারণ করা মাত্র হৈমি তার গোল গোল চোখ দিয়ে এমন করে তাকালো যে রুদ্রর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। ক্ষীণস্বরে সে কেবল উচ্চারণ করল, হৈমি ঠিক আছো তো? ঘরে চলো, তারপর যত খুশি রাগ অভিমান করো। হৈমি মানল না।
সে হাত ছাড়িয়ে নিল আলগোছে। রুদ্রর কোচকানো ভুরু দুটো আরও কুচকে গেল। ঠিক তখনই মনে পড়ল চিঠির কথা। তার মানে হৈমি তার কাছে ভালোবাসার কথা শুনতে চাচ্ছে। কিন্তু শুনিয়ে শুনিয়ে ভালোবাসা, এ তো সে বিশ্বাসী নয়। পৃথিবীর সব মানুষ তো এক ধাঁচের হয় না। সব মানুষের ভালোবাসার ধরনও এক হবে না। তার ভালোবাসা তো এমনই। কিন্তু এখন উপায়? অনেক ভেবেচিন্তে রুদ্র হৈমির মুখোমুখি হয়ে দাঁড়াল। দুহাতে ওর নরম গাল দুটোতে হাত রেখে বলল, ভালোবাসা তো বলার জিনিস নয়, বোঝানোর জিনিস। আর আমার বিশ্বাস তুমি সেটা এতদিনে বুঝে গেছ। শুধু শুধু এই মধ্যরাতে ঢং করো না, রুমে চলো। অবশেষে তারা রুমে গেল। সকাল কয়টা বাজে জানা নেই। চুল আছড়ে মুখে ক্রিম লাগিয়ে তড়িৎগতিতে বিছানা ছেড়ে উঠে এলো হৈমি। রুদ্বা উঠে গেছে। ওকে খাইয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করল। মেয়েটা ঘুমোলই না, বরং ছেলেটাও উঠে পড়ল। কান্নার প্রস্তুতি নিচ্ছে দুজনেই। টের পেয়ে হৈমি সামলানোর চেষ্টা করল, কিন্তু পেরে উঠল না। সারা রাত ঘুম না হওয়ায় হাই উঠছে বারবার। তখনই দুজন একসঙ্গে কান্না শুরু করল। কারো থামবার নামই নেই। মাথা ভনভন করতে শুরু করল। উপায় না দেখে রুদ্রকে ডাকতে শুরু করল। রুদ্র উঠে নড়েচড়ে বসল। রুদ্রিক বেশি বিরক্ত করছে বলে ওকে নিল সে। স্বস্তি পেয়ে হৈমি রুদ্বাকে নিয়ে বেলকনিতে চলে গেল। আধা ঘন্টা হাঁটাহাঁটি করে ঘুম পাড়ালো ওকে। রুদ্র রুদ্রিককে নিয়েই রুমে হাঁটাহাঁটি করছিল। হৈমি এসে বলল, রুদ্বা ঘুমিয়েছে, আপনি ওকে দেখুন, আমিও একটু ঘুমিয়ে নেই। রুদ্র তাকিয়ে রইল হৈমির দিকে। চোখে চোখে ইশারা করল কিছু। মৃদুস্বরে বলল, সরি। হৈমির গাল দুটো লাল হয়ে গেল। সামনে থেকে সরে যেতে যেতে কৃত্রিম মেজাজ দেখিয়ে বলল, আপনি কিন্তু খুব খারাপ করছেন এবার। বারবার সরি বলে আমাকে খেপাচ্ছেন। এবার কিন্তু সরি বলার মতো কিছু হয়নি। যা হয়েছে ওটা তো স্বাভাবিকই হয়েছে। ঘোরের মাথায় সকাল 8টা নাগাদ সূচনার কল পেল রুদ্র। সহসা বজ্রপাতের ন্যায় খবর জানল, দাদি আর নেই। ঘুমের মধ্যেই স্ট্রোক করে মৃত্যু ঘটেছে তার। এ খবর শুনে রুদ্রর সমস্ত কিছু যেন থমকে গেল। নিজের কানে যেন সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। রুদ্র ড্রাইভ করতে পারবে না বলে বন্ধু ঝিনুক ড্রাইভ করল। রুদ্র, হৈমি আর বাচ্চারা বসে আছে পেছনের সিটে। দাদির মৃত্যুর খবর পেয়ে হৈমি তাকে দেওয়া চিঠিটা রুদ্রকে দিয়েছে। কথা ছিল চিঠিটা রেদওয়ান শেখকে দেবে, কিন্তু দেওয়ার আগেই দাদি ইহকালের মায়া ত্যাগ করলেন। বেঁচে থাকতে তার শেষ ইচ্ছেগুলো কাউকে জানাতে পারলেন না। শেখ বাড়িতে আজ বহু মানুষের ভিড়। এই ভিড় ঠেলে রুদ্র যখন দাদের মৃতদেহটা দেখল, অজান্তেই শরীর ছেড়ে দিয়ে বসে পড়ল। কিঞ্চিত দূরে বসা সূচনা ছুটে এলো ভাইয়ের কাছে। ভাইকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কাঁদল সে। বাচ্চাদেরকে চাচি শাশুড়ির কোলে দিয়ে রুদ্রর পাশে এসে বসল হৈমি। সূচনার পাশে এসে বসল মাহের। রুদ্র হৈমিকে আঁকড়ে ধরল। সূচনা আঁকড়ে ধরল মাহেরকে। মানুষ তো এমনই, আমরা যখন আমাদের আপন কোনো মানুষকে হারিয়ে ফেলি, তখন অপর মানুষকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। সব দুঃখ কষ্ট ভুলে, সব হারানোর ব্যথাকে দূরে সরিয়ে রুদ্র সূচনা বাঁচুক, তাদের ভালোবাসাকে আঁকড়ে।